আজ থেকে পুরোদমে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হওয়া বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম পুরোদমে চালু হবে। এর আগে ছাত্র আন্দোলনের মাঝে 17 জুলাই প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হিসেবে সোমবার দায়িত্ব নেন ডাক্তার বিধান চন্দ্র রায়। সোমবার তিনি জানান, প্রাথমিক শিক্ষা যে কোনো জাতির জন্য ভিত্তি স্বরূপ, তবে বাংলাদেশে তেমন গুরুত্ব না পাওয়াটা দুঃখজনক। প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে আরো জানাতে এবার টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, অনেকদিন পর প্রাথমিক বিদ্যালয় খুলবে, তার আগে প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে? অনেকদিন পর খুলবে বিষয়টি তেমন না। 5 তারিখে শেখ হাসিনা সরকার পতনের পর 6 তারিখ থেকে কিন্তু জেলার অনেক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে খুলতে শুরু করেছিল। যদিও সেই সময়টাতে শিক্ষার্থী কম থাকলেও 8-9 তারিখের পর থেকে কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি আমরা অনেক দেখতে পেয়েছি। এখন আমি আছি টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালিকা বিদ্যালয়, যেখানে প্রাথমিক অংশের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা 6 তারিখ থেকেই বিদ্যালয়ে আসছে এবং যথারীতি ক্লাস হচ্ছে। তো প্রথম 2-1 দিন ক্লাস একটু কম হলেও তারপরে কিন্তু পূর্ণদমে ক্লাস হচ্ছে। যদিও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অনেক গার্ডিয়ান মানে অভিভাবকের দৃষ্টিগোচর হয়েছে যে প্রাথমিক বিদ্যালয় আজকে থেকে খোলার কথা রয়েছে, কিন্তু টাঙ্গাইলের অধিকাংশ প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় 6 তারিখের পর থেকে কিন্তু খুলতে শুরু করে, এমন তথ্য আমরা পেয়েছি। তো এই বিষয়ে আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলার জন্য গত রাত থেকে বারবার চেষ্টা করছিলাম। গত রাত থেকে আজকে পর্যন্ত 8 দফায় তাকে ফোন দিয়েছিলাম। তার ফোন খোলা থাকলেও তিনি কিন্তু ফোন ধরেননি। আর এখন যে বিদ্যালয়ে এসেছি, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলেও এখন পর্যন্ত কোনো শিক্ষক না আসায় শিক্ষকদের কাছ থেকে কোনো তথ্য পাইনি। তবে শিক্ষক সমিতির যে সমিতি রয়েছে, এই সদর উপজেলার যে প্রাথমিক শিক্ষক সমিতির যিনি সভাপতি রয়েছেন আব্দুল মালেক, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেটা বলেছেন যে 5 তারিখে সরকার পতনের পর 6 তারিখ থেকেই শিক্ষা কর্মকর্তাদের মৌখিক নির্দেশের পর থেকেই তারা তাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং 6 তারিখ থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন। তবে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল, যেটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো যদিও কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা নিতে পারিনি। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর সদরঘাট থেকে তাদেরকে আটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত হয় 2 জন। তাদের একজন ছাত্র ও আরেকজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় আলাদা 2টি হত্যা মামলার ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার হন তারা। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর আগে সাবেক ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় সরকারের আর্থিক গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা দেয় সংস্থাটি। BFIU নির্দেশনায় বলা হয়, আসাদুজ্জামান খান ও জুনাইদ আহমেদ পলকের পরিবারের ব্যাংক হিসাবের লেনদেন আগামী 30 দিনের জন্য স্থগিত থাকবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এই আদেশ দেয়া হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আটক হন পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলার আদেশ দিয়েছে ঢাকার আদালত।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে দোকানদার আবু সাইদ নিহতের ঘটনায় মামলাটি করেন এক ব্যবসায়ী। এতে সাবেক সড়কমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ 7 জনকে আসামি করা হয়েছে। মামলাটি রেকর্ডের জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত। গেল 19 জুলাই মোহাম্মদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সে সময় রাস্তা পার হতে গিয়ে গুলিতে নিহত হন মুদি দোকানদার আবু সাইদ। এ ঘটনায় মঙ্গলবার মামলা নেওয়ার জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আবেদন করেন ব্যবসায়ী SM আমির হামজা। এজাহারে নিরীহ নাগরিক হত্যার বিচার দাবি করেন তিনি। আদালত তার জবানবন্দি রেকর্ড এবং পরে মোহাম্মদপুর থানাকে মামলার নির্দেশ দেন। আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনারা ঢাকায় আসেন, খরচ আমরা দিই, আপনি মামলা করেন। তারা এতই বেশি ভীত সন্ত্রস্ত এবং এতই বেশি হতবিহ্বল যে তারা আসতে চান না। ওনারা প্রাইমারি কনসার্ন দিয়েছেন যে আপনি করেন, কিছু করতে পারলে যদি আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই, আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে। যার কারণে বিবেকের তাড়নায় আমি মূলত মামলাটা করেছি। আন্দোলন দমনের নামে নির্বিচার হত্যার নির্দেশ দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। শেখ হাসিনা 1 নম্বর আসামি, তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন। এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। আর সেটা হচ্ছে পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায়। এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর তার বিরুদ্ধে এটাই প্রথম মামলা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার পতন আন্দোলনের সময় হত্যা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে আজ সারা দেশে থানায় মামলা করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা এই দাবি জানান। মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তখন শেখ হাসিনার ফাঁসির দাবিতে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে লং মার্চ মিছিল করেন শিক্ষার্থীরা। লং মার্চ শেষে বিক্ষোভের সব মিছিল মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় 4 দফা দাবি তুলে ধরেন তারা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আন্দোলনের সময় যারা অত্যাচার নিপীড়নে জড়িত ছিল তাদের চিহ্নিত করে মামলা করার আহ্বান জানানো হয়। ফ্যাসিবাদী দালালরা খোয়ারে লুকিয়ে আছে, সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। মামলা দেওয়ার পাশাপাশি আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা করতে তথ্য দেওয়ারও আহ্বান জানান আন্দোলনকারীরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। নেই চেয়ার টেবিল, কম্পিউটার কিংবা ইন্টারনেট সংযোগ, অ্যানালগ পদ্ধতিতেই চলছে জিডি মামলার কার্যক্রম। অধিকাংশ গাড়ি ভাঙচুর হওয়ায় সেবা দিতে পড়তে হচ্ছে বিপাকে।
এমনই নানা সমস্যার সীমাবদ্ধতা নিয়ে চালু হলো ঢাকা মহানগরের বেশিরভাগ থানার কার্যক্রম। এরপরও সাধারণ মানুষকে সেবা দেওয়ার দৃঢ় মনোবল নিয়ে কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। সামাজিক শৃঙ্খলা রক্ষা আর সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সবসময় রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে বাধাপ্রাপ্ত হয় এই বাহিনীর স্বাভাবিক কার্যক্রম। 5 আগস্টের পর সপ্তাহখানেক বিরতি দিয়ে আবারও নিজ কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গুলশান ও মিরপুর বিভাগের থানাগুলো এখনও স্বাভাবিক রূপে ফেরেনি। গুলশান বিভাগের 6টি থানার মধ্যে 3টি, মিরপুর বিভাগের 7টি থানার মধ্যে 5টি থানা ক্ষতিগ্রস্ত হয়। সেনা সদস্যদের পাহারায় সীমিত পরিসরে শুরু হয়েছে বাড্ডা থানার কার্যক্রম। থানায় পুলিশ পেয়ে সাধারণ মানুষও খুশি। পুলিশ ছিল না, থানার ইয়া ছিল না, আমরা অনেক সমস্যার মধ্যেই ছিলাম। এখানে কার্যক্রম চলতেছে, অনেক ভালো লাগতেছে। নতুন বাজারে অবস্থিত ভাটারা থানা, থানার সাথে ছিল পুলিশের বাসস্থান, সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্থায়ীভাবে ভাটারা থানা চালু হয়েছে গুলশানের আজাদ মসজিদের পাশে। খিলক্ষেত থানাতেও সীমিত পরিসরে দেওয়া হচ্ছে নাগরিক সেবা। গুলশান থানা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, ফলে স্বাভাবিকভাবেই সেবা দিচ্ছে এখানকার পুলিশ সদস্যরা। আমাদের গুলশান থানার কার্যক্রম শুরু হয়ে গেছে। পুলিশের জনতা, জনতায় পুলিশ, আমরা সবাই মিলে একত্রে কাজ করব। তো আমাদের জন্য পুলিশ অবশ্যই অনেক বেশি প্রয়োজনীয়। তাদের ছাড়া আমার মনে হয় না আমরা একটা দিনও পার করতে পারবো। রাজধানীর মিরপুরের পল্লবী থানা কয়েকটি চেয়ার টেবিল দিয়ে এখানেও হাতে কলমে চালু হয়েছে জিডি কার্যক্রম। আমি আশা করি যে সেবাটা আমি পেয়েছি, বাংলাদেশের এই 17 কোটি মানুষ আজকের পর থেকে যেন থানাতে এসে এই সেবাটাই পায়। মিরপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর 2-এ অবস্থিত মিরপুর মডেল থানা। 3 তলা ভবনের প্রতিটি ফ্লোরই পুড়ে যায়। সব থানা নিরাপত্তায় রয়েছে সেনা সদস্যরা। থানাগুলো খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে আশাবাদী সাধারণ মানুষ। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে 15 জুলাই থেকে পর্যন্ত 637 জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 386 জন গুলিবিদ্ধ, মারা গেছেন 2 জন, পা কাটা পড়েছে 8 জনের। হতাহতদের মধ্যে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈনিক, কেউ সাধারণ মানুষ। এদের সবার চিকিৎসা খরচ যোগাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর পঙ্গু হাসপাতালের ক্যাজুয়ালিটি 2-এ 1 সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন সিরাজগঞ্জের এনামুল কাউসার। মাস্টার্স পাশ করা এনামুল গত 4 আগস্ট ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। ভাইয়ের অবস্থা, পায়ের অবস্থা খুবই খারাপ এবং ডাক্তাররা বলতেছে পা কেটে ফেলতেও পারে, রাখতে পারে। সেখান থেকে আমরা ওখান থেকে জিএম মেডিকেল থেকে আমরা শিফট করে আমাদের পঙ্গুতে পাঠা দেয়। জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে আহত 130 জন এখনও এই হাসপাতালে ভর্তি। এদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে। সুস্থ হয়ে বাঁচার আশাও কম কয়েকজনের। অপারেশন হওয়ার পর বাসা দিয়ে পাঠাইব, আবার আইতে 4 মাস পর এই জায়গায়। তারপর আরেকটাকে জন্য করবো প্লাস্টিক সার্জারি নাকি, এটা করব, টাকা পয়সা লাগতেছে না। ডাক্তার বলছে আমার সামনে আরও অপারেশন 2টা আছে, তো কবে সুস্থ হয়ে বাড়িতে ফিরবো এখনও সঠিক বলা যায় না। তো আমার তো বাল বাচ্চা আছে, আমি একজন ড্রাইভার, কবে কর্ম করে এই হাত দিয়ে কর্ম করে খাবো সেটাও আমি সঠিক এখন পর্যন্ত জানি না। আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে 19 তারিখ বিকাল 3টায়। তার এখন 3টা অপারেশন হয়েছে, ডাক্তার বলছে আরেকটা অপারেশন লাগবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজন হলে অঙ্গ সংযোজন ও কর্মসংস্থানের পরিকল্পনাও রয়েছে। মোস্টলি পেশেন্ট হলো যে গানশট ইঞ্জুরিগুলো ওপেন ফ্র্যাকচার হয়, মানে আপনার হাড়ও ভাঙছে, আবার তার মাংস উপরে চামড়া টামড়াও থেতলে গেছে। তো মাংস চামড়া এগুলো থেতলে গেলে এটা যদি একটা ফেভারেবল কন্ডিশনে না আসে, উপযোগী কন্ডিশনে না আসলে আমরা হাড়ের চিকিৎসাটা করতে পারি না। আর অঙ্গহানি যাদেরকে হয়েছে বা যারা একটু প্রতিবন্ধীর দিকে যাবে, তাদের ইনকোর্স অফ টাইম আমরা সামনের দিকে হয়তো 1.5-2 মাস বা 3 মাস লাগবে তার প্রস্থেটিক লিম্বের জন্য। সেটার জন্য আমরা রেকর্ড রাখতেছি এবং তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা যেটা করার জন্য আমার প্রতি নির্দেশনা আছে। আর এই দেশের আপামা সব মানুষই এগিয়ে আসছে, আমার মনে হয় তাদের চিকিৎসার অসুবিধা হবে না। আন্দোলনে আহত হয়ে পঙ্গু হাসপাতাল ছাড়াও অনেকে অন্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতি মাসে গড়ে 45টি নাম পরিচয়হীন মরদেহ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
তবে গত মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় ৮১টি মরদেহ দাফন করে এই সংগঠন। এছাড়া পরিচয় শনাক্ত না হওয়ায় ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে ১৯টি মরদেহ। ধারণা করা হচ্ছে এদের বেশিরভাগই ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত হয়েছেন। জুলাইয়ের শেষে কোটা আন্দোলনে উত্তাল হয় সারা দেশ। ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পুরো আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। সবচেয়ে বেশি ১৩৯ মরদেহের হিসেব দিয়েছে ঢাকা মেডিকেল। পরিচয় শনাক্ত না হওয়ায় অনেকের মরদেহ দেয়া হয় আঞ্জুমান মুফিদুল ইসলামে। ময়নাতদন্ত না হওয়ায় এখনও মর্গে রয়েছে ১৯ মরদেহ, বেশিরভাগই ছাত্র আন্দোলনে নিহত। আননোন বডির ব্যাপারে আমরা সিআইডিকে জানাচ্ছি। সিআইডি আসলে তাদের পরিচয় জানা গেলে তারপরে আমরা ব্যবস্থা নেব। সিআইডি থেকে যখনই এই আননোন বডিগুলির জন্য এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে তারপরে আমরা ব্যবস্থা নেব। রাখছি যদি কোনো সময় লোকজন আসে দাবি দুবি করে, আইডেন্টিফাই যদি করে কেউ, এই জন্য ফিজে রাখা হয়েছে। এর মধ্যে ২-১জন লোক আসলে দেখে গেছেন, শনাক্ত করতে পারেনি। আঞ্জুমান মুফিদুলের কাছে ঢাকা মেডিকেল থেকে মরদেহ আসে ৪৬টি, সোহরাওয়ার্দী মেডিকেল থেকে ১৫, সলিমুল্লাহ মেডিকেল থেকে ১০ এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল থেকে ৮টি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৭০ মরদেহ দাফন করেছে সংগঠনটি, আর শুধু জুলাইতে দাফন হয়েছে ৮১ মরদেহ। বেওয়ারিশ ডিক্লেয়ার করার প্রসেসটা কি? মনে করেন আমার একজন স্বজন ওই কেরানীগঞ্জ আপনার ইয়েতে থানায় বা মর্গে পড়ে আছে, তা আমি কি করে জানবো? এটা জানাবার জন্য যদি কোনো প্রসেস হয় তাহলে তো মানুষ জানতে পারলো। বা আমাদেরই যদি মনে করেন দায়িত্ব দেয় যে আঞ্জুমান এইটার ছবিটা আমরা মিডিয়াতে দিয়ে দেবে, তারপরে মিডিয়ার থেকে যেটা হদিশ হবে আমরা ওটাকে ফেস করার ব্যবস্থা করব। সব মরদেহ রায়েরবাজার কবরস্থানে দাফন করেছে আঞ্জুমান মুফিদুল। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছিলাম, আজ থেকে পুরোদমে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়ে। এ বিষয়ে আরও জানাতে এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আপনি এখন কোন বিদ্যালয়ে রয়েছেন খুলনার? সেখানকার স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে কিনা, প্রস্তুতি নিয়ে শিক্ষকরা কি বলছেন? আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার শেখপুরা প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে। এই বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আজ সকাল ৯টা থেকে শুরু হবে, অতএব সকাল ৭টায় আসলে এখনো পর্যন্ত বিদ্যালয়ের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়নি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে প্রায় ২৮ দিন পর এই বিদ্যালয়টি আজকে খুলবে এবং গত মাসে যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হয় সেই সময় আসলে সরকার এই বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে, কারণ তারপরে থেকে আসলে এখন পর্যন্ত সে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু গতকালকে যখন সরকারিভাবে এবং কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয় যে প্রাথমিক বিদ্যালয়গুলো চালু হবে এবং তারপর থেকে আসলে মূলত আমরা দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলো চালুর ব্যাপারে আসলে যারা শিক্ষক এবং কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের আগ্রহ রয়েছে। যেহেতু সকাল ৯টা থেকে এখানে ক্লাসের কার্যক্রম শুরু হবে, সে কারণে আসলে এখন পর্যন্ত আমরা বিদ্যালয়ের সামনে এসে আসলে বিদ্যালয়ের কাউকে আসলে এখন পর্যন্ত পাইনি। বিদ্যালয়ের গেটে এখনো তালা ঝুলছে। আশা করি সকাল ৯টার আগেই আসলে বিদ্যালয়টি খুলে যাবে এবং এখানকার যে নিয়মিত ক্লাস সেই নিয়মিত ক্লাসগুলো শুরু হবে। আমরা কিছুক্ষণ আগেও আমরা যখন এখানে এসে দাঁড়িয়েছি তার আগেও আমরা অভিভাবকদের সঙ্গে এখানে কথা বলছিলাম। তারা বলছেন যে দীর্ঘদিন পরে বিদ্যালয়গুলো চালু হচ্ছে এবং শিক্ষার্থীরা তারা তাদের যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম শুরু করতে পারছেন, সেজন্য তারা আসলে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, এই নতুন বাংলাদেশে আসলে যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতির একটি যুগোপযোগী পরিবর্তন হবে এবং যে পরিবর্তনের মধ্য দিয়ে একটি উন্নত এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এমনই একটি তারা আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা আশা করছেন শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে আস্তে আস্তে এর সঙ্গে যে অন্যান্য যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোরও শিক্ষা কার্যক্রম আস্তে আস্তে শুরু হবে এবং একটি উন্নত শিক্ষা পদ্ধতির দিকে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটাই আশাবাদ এখানকার অভিভাবকদের। আর শিক্ষকদের মধ্যেও তারা অনেকটাই গতকাল থেকে অনেকটা
প্রফুল্ল ছিলেন এবং যেহেতু দীর্ঘদিন পরে বিদ্যালয় আবার খুলছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবেন, সেই যে শেষ মুহূর্তের যে এক ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আমরা গতকালকে দেখতে পেয়েছি। অতএব বেলা যত বৃদ্ধি পাবে বিদ্যালয় প্রাঙ্গণে আবার সেই আগের মতন শিক্ষার্থী এবং শিক্ষকদের যে কলরব, সেই কলরবটি বৃদ্ধি পাবে বলে এখানকার যারা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন খুলনার, তারা আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো ইতিমধ্যেই নিশ্চিত করেছেন। অতএব আজকে সকাল থেকেই মূলত আসলে এখানে বিদ্যালয়ের যে কার্যক্রম শুরু হবে। সকাল 9টা থেকে ক্লাস শুরু হবে এবং বিকাল 3টা 15 পর্যন্ত এই ক্লাস চলবে। এখন অবশ্য সকাল 7টার দিকে আসলে এখনো পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রমগুলো শুরু হয়ে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের সামনে এখন আসলে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে। সকাল 9টা থেকে মূলত আসলে বিদ্যালয়ের যে মূল কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে। খুলনা থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। 15 আগস্টের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস হিসেবে সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদদের পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত আদেশের বিধানটি বিলুপ্ত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। 15 আগস্ট কর্মসূচির নামে যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, সহিংসতায় জড়িত পুলিশ সদস্যদের তালিকা রাষ্ট্রপতির কাছে দেয়া হয়েছে। হুকুমদাতাদেরও বিচারের আওতায় আনা হবে। এছাড়া আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বক্তব্য ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে মঙ্গলবার সকালে বর্ডার গার্ড হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 15 আগস্টের কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কর্মসূচির নামে রাজধানী সহ দেশের কোথাও অরাজকতা করতে দেওয়া হবে না। এটার জন্য আমরা এই মুহূর্তে যা করতে পারি, আমরা অল প্রোটেকশন উইল গিভ, অল প্রোটেকশন। এই যে বিজিবির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে, ওনারা প্রোটেকশন দেবেন। তারপরে পুলিশ তো আছে, র্যাব আছে, তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দেবে। উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিভিন্ন বাহিনীকে দানবে পরিণত করেছিল। আগের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সদস্যরা অনুতপ্ত জানিয়ে তিনি বলেন, হত্যার হুকুমদাতা সবাইকেই আইনের আওতায় আনা হবে। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। এদিকে রোববার আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে তার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলেন শাখাওয়াত হোসেন। হ্যাভ পেশেন্স, হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে, সেই জন্য যদি এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন, আমি দুঃখিত। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন সরকারের অধীনে সীমান্তে বিজিবি আর নতজানু থাকবে না। এছাড়া বিটিভিতে অগ্নিসংযোগে ভেতরেও কেউ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা জানান তিনি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ মানে একটি পরিবার, এখানে বিভেদের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে দোষারোপ নয়, সময় ও সহায়তা চাইলেন তিনি। সবার অধিকার প্রতিষ্ঠা করাই তার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য বলেও জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে হিন্দু ধর্মের প্রতিনিধিদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অতীতে ও সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের কথা তুলে ধরে বিচার চান সনাতন ধর্মের নেতারা। এজন্য আলাদা কমিশন গঠনেরও দাবি তাদের। গতকাল এখানে আসারও কথা ছিল, গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল। ডক্টর ইউনূস তাদের আশ্বস্ত করে বলেন, সবার অধিকারের জন্য কাজ করবে বর্তমান সরকার। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেন তিনি। আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ
আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসেন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এইটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা প্রতিষ্ঠান। আপনি যত কিছু বলেন, ওই একটা ক্ষোভ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আর আমাদেরকে নিয়ে যাবেন না। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা নষ্ট হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সার্বিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। এজন্য সময় ও সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিন। ঢাকেশ্বর মন্দির পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন আইন উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যর্থ হলে সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় আওয়ামী লীগ, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য সম্প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ, তবে যখনই আওয়ামী লীগ সফল হয় না তখনই হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতনের নামে মিথ্যাচার করে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এটা আওয়ামী লীগের একটি কৌশল। এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে পথসভায় মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের হামলা হলে বিএনপি নেতাকর্মীরা তা প্রতিহত করবে। নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের অত্যাচার নির্যাতন। আমার মা বোনেরা এখানে আছেন, আমার দাদারা আছেন, কাকারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের সমাজে কখনোই আপনার রায়ত হয় না, কখনোই হিন্দু মুসলমানের যুদ্ধ হয় না। মর্যাদার সঙ্গে 15ই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার রাত 9টার দিকে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজে পোস্ট করা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেয়া এবং নিহতদের জন্য দোয়া করার আহ্বানও শেখ হাসিনার। ছাত্র আন্দোলন ঘিরে হত্যা ও নাশকতায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া স্বজনহারাদের জন্য সহমর্মিতা জানান তিনি। বলেন, 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা স্মৃতি ধারণ করা ধানমন্ডির বাড়িটি দেশের মানুষকে উৎসর্গ করেছিলেন দুই বোন। ওই বাড়িটি ধ্বংস করা হয়েছে। পরিবারের যে স্মৃতি তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করা হয়েছে। এজন্য দেশবাসীর কাছে বিচার চেয়েছেন শেখ হাসিনা। সংখ্যালঘুদের 8 দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস মেলায় আগামী 3 দিন নতুন কোনো কর্মসূচি দেয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। জানান, তারা দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া দুর্গাপূজায় 5 দিনের ছুটি সহ সব দাবি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করার আশ্বাস মিলেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এজন্য মানুষের দুর্ভোগ সৃষ্টি করে কর্মসূচি না দেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এক্ষেত্রে দ্রুত তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে। সেই কারণে আগামী 14, 15 এবং 16ই আগস্ট সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচি রাখছে না। চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো কার্যত অচল হয়ে পড়েছে। বুথের পর বুথ ঘুরেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। এতে প্রয়োজনীয় অর্থের অভাবে বিপাকে পড়েছেন তারা। দ্রুত এই সংকট কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।
বেতন পেলেও বুথ থেকে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ জাকারিয়া। নাসিরাবাদ ২ নং গেট, জিসি মোড়ের বিভিন্ন ব্যাংকের অন্তত ২০টি বুথে চেষ্টা করে ৩ দিনও পাননি টাকা। এখন স্যালারি পাইলাম, এখন যদি টাকাটা তুলতে না পারি তো আমরা খরচ করবো কীভাবে? এখন বাসা ভাড়া দিব, খাবো কীভাবে? এটার একটা সমস্যা না? তার মতো একই অবস্থায় পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক বুথ থেকে ঘুরছেন অন্যটিতে। কিছু বুথে টাকা মিললেও তা একেবারেই সীমিত, তারপর বন্ধ হয়ে যায় বিকেলেই। 800 টাকা উঠাতে পারি নাই, এই যে 3 দিন ধরে আমার এখন 1 টাকা নেই পকেটে। শাটার বন্ধ, এখন কখন খুলে কখন বন্ধ করে জানি না, টাকা পাই না। বেসিক্যালি ছোট ছোট ট্রানজ্যাকশনগুলো করার জন্য করে। এখন যদি আমি 500-1000 টাকার জন্য ব্যাংকে যাই তাহলে ব্যাংকের এটার আর কাজটা কি? স্বাভাবিক সময়ে প্রতিদিন বুথগুলোই টাকা রিফিল করে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রতিষ্ঠান। তবে কিছুদিন ধরে নিরাপত্তাহীনতায় তারা আসছেন না নিয়মিত। জান এবং মালের নিরাপত্তার জন্য তো পুলিশের কাছে যাব। যখন আমার জানের নিরাপত্তা নাই, আমি তখন টাকা নিয়ে বা মালের নিরাপত্তা নিয়ে কিন্তু এটিএম বুথে যেতে পারতেছি না। সো এক কথায় যদি বলতে হয়, আমাকে বলতেই হবে শুধুমাত্র নিরাপত্তার অভাবে আমরা এই সাপোর্টটা দিতে পারতেছি না। সাম্প্রতিক সময়ে নগরীর নিরাপত্তা নিয়ে নানা সীমাবদ্ধতার কথা জানান পুলিশ কমিশনার। তবে দ্রুততা কাটিয়ে ওঠার আশ্বাসও দিয়েছেন তিনি। যেসব জায়গায় আমার ফুল ফেজেড পুলিশ রয়েছে সেই সব জায়গায় আমি পুরো আদমে আমি তাদেরকে সাপোর্ট দিতে পারবো, যে এটিএম বুথগুলো টাকা দেবো পড়তে। যে আমার তো মাত্র 5টাই হয়েছে, তবে তো আরও তো 11টা থানা ফুল ফেজেড রয়েছে। এটিএম বুথে অর্থ সংকটের পাশাপাশি ব্যাংক থেকেও একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকার বেশি তুলতে পারছেন না। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থীদের রং তুলিতে রঙিন হয়ে উঠছে রাজধানীর বিভিন্ন সড়ক। যেখানেই ফাঁকা জায়গা পাচ্ছেন সেখানেই নিজেদের সৃজনশীলতা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। গ্রাফিতিতে স্থান পাচ্ছে দ্রোহের ইতিহাস, নিহতদের স্মৃতি আর অন্যায় অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ। আন্দোলনের প্রদীপ শিখা হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের আবু সাইদ। ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় তার জীবন প্রদীপ। এই গ্রাফিতিতে ফুটে উঠেছে সেই কাহিনী। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয়। এবার সংস্কারের দায়িত্বটা তাদেরই, তাই বলছে এই ছবি। ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার চিত্র ফুটে উঠেছে রংতুলিতে। ফার্মগেট তেস্তুরি বাজার রোডের দেয়ালে স্থান পেয়েছে শিক্ষার্থীদের এমন সৃজনশীল সৃষ্টিকর্ম। স্মরণ করা হচ্ছে শহীদদের। দ্রোহের পাশাপাশি রয়েছে সাম্য ও একতার বাণী। রাজধানীর মানিক মিয়া এভিনিউর দেয়ালও সেজে উঠেছে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে। কোথাও মুগ্ধর পানি বিতরণ, কোথাও চাওয়া হচ্ছে শহীদদের বিচার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল সহ অসংখ্য অলিগলিতে এখন শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন গ্রাফিতির কাজ। আইন ও ক্ষমতার অপব্যবহার ও অপরাজনীতির বিরুদ্ধেও অবস্থান পরিষ্কার করছেন তারা। রেভলিউশন যখন আসে, এটা আমরা মনে করি রেভলিউশনটার পরিচয় আসে শিল্পের মাধ্যমে। আমরা যে রেভলিউশনটা করেছি এটা এখনকার মানুষ এই শিল্পগুলো দেখে তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবে। এটা পার্শিয়াল বিজয় বলতে পারেন, বিজয় এখনো আসা বাকি। যদি দেশটা শুধরায় তাহলেই আপনার বিজয়টা আসবে। যদি আমরা আগের ওই লুপেই চলে যাই তাহলে আর ভাই ওটা বিজয় বলে কাউন্ট করা ঠিক হবে না। রাষ্ট্র সংস্কারের জন্য আপাতত আমার মনে হয় যে এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াটা খুবই জরুরি। আর সবার আসলে মানে নিজেদের অবস্থানে থেকে দায়িত্বশীল হওয়াটাও খুব বেশি জরুরি বলে আমি মনে করছি। সড়কের এমন গ্রাফিতিগুলো যদি সমাজের মানুষের চিন্তাধারায় পরিবর্তন আনে তবেই তাদের সার্থকতা, বলছেন শিক্ষার্থীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে পুরোদমে চলছে শিল্প কারখানার উৎপাদন। ক্ষতি পোষাতে অতিরিক্ত সময় কাজ করছেন শ্রমিকরা। নিরাপত্তা নিয়ে সংশয় থাকলেও শিল্প পুলিশের কাজে ফেরায় কেটে গেছে সেই উদ্বেগ। এখন ক্ষতি পোষাতে উঠে পড়ে লেগেছেন মালিক শ্রমিকরা। সাম্প্রতিক পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে গাজীপুর শিল্পাঞ্চল। প্রায় 1 সপ্তাহ পর রপ্তানিমুখী সহ বিভিন্ন কারখানার উৎপাদন চলছে পুরোদমে। তবে নিরাপত্তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও কেটে গেছে সেই উদ্বেগ। এরই মধ্যে কাজে ফিরেছে শিল্প পুলিশ। জেলার 4টি জোনে কারখানা নিরাপত্তায় মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন কারখানায় গিয়ে মালিক শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছে তারা। সারা বাংলাদেশ যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, ওর মাঝখানে আমাদের মতো মানুষ
যারা অনেস্টলি ব্যবসা করার চেষ্টা করি তাদের কিন্তু মেইন শঙ্কাটা ছিল যে কিছু হলে আমরা কোথায় গিয়ে বলবো, কার কাছে যাব। তো আলহামদুলিল্লাহ যখন প্রশাসন কাজটা শুরু করে আমরা আশ্বস্ত ফিল করি। বিজিএমএ নেতারা জানিয়েছেন পুলিশের কাজে যোগদানের পর থেকে মালিক শ্রমিকদের শঙ্কা দূর হয়েছে। এখন শতভাগ উৎপাদনে চলছে সব কারখানা। আমরা খুশি, আশাবাদী বিজিএমবি থেকে এবং আমরা মালিকরা, যেহেতু পুলিশের কার্যক্রম শুরু হয়েছে আমরা মনে করি এখন আমরা নির্বিঘ্নে প্রতিষ্ঠানগুলো চালাতে পারবো, মালিক শ্রমিক সবাই নিরাপদ। সহিংস ঘটনায় তাদের অনেক সদস্য হতাহত হয়েছেন। এখন থেকে আরও আন্তরিকভাবে পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আমাদের যারা নিচের লেভেলের যাদের যে 11 দফা দাবি ছিল উনি আশ্বস্ত করেছেন যে এই দাবিগুলা পর্যায়ক্রমে উনি বাস্তবায়ন করবেন। এর এই পরিপ্রেক্ষিতে গত পরশুদিন থেকে, ইনফ্যাক্ট গতকালকেও আমাদের টহল এবং পেট্রোল দল ছিল। গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এরই মধ্যে শতভাগ উৎপাদনে ফিরেছে কারখানাগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা 1 থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের অবসর দেওয়ার কথা জানানো হয়। দুজনই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018-এর 45 ধারা অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসর দেয়া হলো। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদপ্তরে এবং হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ করেন আয়োজনে।